এখানে দেশীয় গাছ সহ আরও অনেক গাছ ছিল। এই গাছগুলো এখন নেই। ইস, গাছের জন্য আমার বড় আক্ষেপ। গাছের কথা মনে পড়ে বেশ। এখানে কত বড় বড় জাম গাছ ছিল, কিন্তু আমার গ্রামে এখনো গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে। তো এই পুকুরে আমরা গোসল করতে চলে আসতাম, অনেকবার গোসল করতে এসেছি এই পুকুরে। কিন্তু এখানে অত বসতি ছিল না, আর বেশ বৃক্ষ ছিল। আমি যেদিকেই যাই বৃক্ষের জন্য বেশ একটা আকুতি হয় আমার। বৃক্ষকে বেশ প্রাণ ভরে ভালোবাসি আমি। এবং এই যে পুকুর সামনে একটি দেখা যাচ্ছে, এই পুকুরের পাশে এই পুকুরে আমরা ভয়ে প্রবেশই করতাম না, কেননা এখানে অসম্ভব রকমের বৃক্ষ ছিল। আপনাদের বাড়ি কোথায় গো? এই বাড়ি ওই যে হক যে বলে, ওই হকদের বাড়ি কোনটা? ওই যে ঢাকা, এটাই। উনি কি বাড়িতে থাকেন না ঢাকায় থাকেন? আচ্ছা যাক, আমি এই গ্রামেরই, আমি এই গ্রামেরই সন্তান, কিন্তু বছর বছর ধরে যোগাযোগহীনতায় কারোর সঙ্গে আমার যোগাযোগ পরিচয় নেই। এখন খরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে এই মুহূর্তে পরিচিত হলাম। শৈশবে হয়তো তার সঙ্গে আমি এই ছেলে মানে একেবারে কৈশোরে হয়তো খেলাধুলাও করেছি, কিন্তু বছর বছর যোগাযোগ না থাকলে যেমন হয় হঠাৎ করে চেনা যায় না। তো এই শিক্ষকের সঙ্গে আমি এখন পরিচিত হয়ে তার একটি সাক্ষাৎকার নিলাম। আর এখন আমি এই স্কুল থেকে আমার গ্রামের বাড়িতে হঠাৎ এই আকস্মিকভাবে এলাম। হঠাৎ যাব একটু দূর, এই হাঁটা দিয়ে আবার শহরে চলে যাব। তো যাওয়ার পথে আমি আমার গ্রামের কিছু ছেলেদের সঙ্গে আমার দেখা হলো। তো তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেই, তারা এখানে যারা যারা আছে। তো তো তোমরা কি করছো? সবাই পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো? কোথায় এখন এসএসসি পরীক্ষা দিছো সবাই? না, অনার্স কোন সাবজেক্টে? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান। কোথায়? সরকারি বাংলা কলেজ। সরকারি বাংলা কলেজ, মানে ঢাকায়? ঢাকায়। ওই মিরপুরে? মিরপুর। ও, এই তো তোমাদের বাড়িটা কোনটা? আমাদের ওই যে প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের কার বাড়ি? এটা মুন্সিবাড়ির মধ্যে দিয়ে আমি এলাম। মাস্টার বাড়ি। হ্যাঁ, মজিব মাস্টার বাড়ি। মুজিব মাস্টার বাড়ি। মুজিব মাস্টারকে আমি চিনি, কিন্তু অনেক বছরের যোগাযোগ নেই। তো তোমার কি নাম? নাম সাইদুল ইসলাম। কি করো? পড়াই করি। কোথায়? জাফরগঞ্জ মাদ্রাসা। মাদ্রাসা। আচ্ছা, আর তুমি তুমি করে বলি, আমি তোমাদের বয়সে বড় হবো আর কি। আমি এসএসসি পরীক্ষা দিছি। এবার দিছো কোথায়? খয়রাবাদ সরকারি হাই স্কুল। আচ্ছা, আর তো তুমি? আমি এবার এসএসসি পরীক্ষা দিছি। এবার এই একই খয়রাবাদ স্কুল। হাই স্কুল। আচ্ছা, আমাদের ছেলেরা আগে গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনে পড়তো, যেটা আমরা পড়েছি, তখন এই স্কুল ছিল না। এখন কি এই স্কুল, এই আমাদের গ্রাম থেকে গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনে কেউ যায় না পড়তে? যায়। আমি পড়ছি গঙ্গামন্ডল। আচ্ছা, তোমার নাম কি? জাহিদ। তোমার বাড়িটা কোনটা? এই ঘরে। এই ঘর। তোমার বাবার নাম কি? আব্দুল হাই। আব্দুল হাই একজন ওই যে সাপের কামড়ে মারা গিয়েছিলেন একজন, আব্দুল হাই। তোমার বাবা? ওই তোমার বাবাকে সাপে কামড়ে মেরে ফেলেছিল, এরকম একটা ঘটনা আমি জানতাম। এটা কি তোমার বাবা ছিল? হায়, এটা আমি, আমার বাবা তো মারা গেছে 2003-এ, আমার বাবার কাছে শুনেছিলাম। অত্যন্ত মর্মান্তিক, শুনে বেশ কষ্ট পেয়েছিলাম। এবং তোমার বাবার সঙ্গে আমরা শৈশবে এই মাঠে, এই যে তোমাদের পেছনে যে মাঠ দেখা যায়, আমি ওদিন এসে বটগাছের কাছে দুজনের এলাহাবাদ স্কুলের হাই স্কুলের লতিফ মাস্টারের সাক্ষাৎকার নিয়েছিলাম। তো এই এলাহাবাদ যখন ছোটবেলায় খেলাধুলা করেছি তোমার এই বাবার সঙ্গে, আমরা অনেক খেলাধুলা করছি। উনি ফুটবল খেলতেন, বেশ ভালো ফুটবল খেলতেন। তো অত্যন্ত মর্মান্তিক যে আসলে আমার ছেলে সাপ নিয়ে পড়াশোনা করে, এবং সাপের যে ভয়াবহতা সম্পর্কে মাঝে মাঝে সে আমাকে চমকপ্রদ তথ্য দেয়, আমি তাজ্জব হই আর কি। তো তুমি তাহলে পড়ছো কোথায়? এবার এসএসসি পরীক্ষা দিছি। এইচএসসি। জি। আচ্ছা, কোথা থেকে দিলে? দেবিদ্যা সরকারি কলেজ থেকে। আচ্ছা, তোমাদের বাড়িটা কোনটা? এই তো মজিব স্যারের বাড়ি, আমার কাকা হয়। আচ্ছা, আর তোমার নাম? জি, আমি 10ম শ্রেণীতে পড়ি। নাম সাকিবুল ইসলাম। তুমি কোন স্কুলে পড়ো? গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশন। আচ্ছা, এই কেউ এই খয়রাবাদ হাই স্কুলে পড়ে, কেউ গঙ্গামন্ডলে পড়ে। এটা কি স্কুলকে ভালোবেসে, না আসলে দূরত্বের বিষয়টা একটা ব্যাপার? এটা কি জানো? এটা না, বাড়ি থেকে এই খয়রাবাদ হাই স্কুলটা বেশি কাছে, না এই জাফরগঞ্জ হাই স্কুল বেশি কাছে, মানে এটার উপর নির্ভর, নাকি আসলে পছন্দের উপর? পছন্দের উপর। তো জাফরগঞ্জ স্কুল তো অনেক পুরনো। খয়রাবাদ এই হাই স্কুলটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা জানো কেউ তোমরা? তবে হবে 20-25 বছর তো হয়ে যাবে। আর জাফরগঞ্জ স্কুল, যেটাকে আমরা মানে জাফরগঞ্জ বলি আর কি, আসলে এটা গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশন। ওটা 1922 সালে, 100 বছর পার হলো আর কি। ওটা 100 বছর পার হলো। তো যাক, তো তোমাদের সঙ্গে আমি কথা বললাম, আমার বেশ ভালো লাগলো। তোমরা ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রাম আমার, এই গ্রামেই জন্ম আমার। আজকে ডিসেম্বরের 14 তারিখ, একদম সন্ধ্যা, সূর্যও ডুবে গেল।
আমার গ্রামে আমি প্রবেশ করছি ধানের জমি পার হয়ে। কিছুদিন আগেও সবুজ ধানে ভরপুর ছিল এই গ্রাম। সবুজ ধানের মাঠে সবুজ ছিল, এখন সোনালি ধান কেটে সবাই ঘরে নিয়ে গেছে। এতক্ষণ মাঠে কৃষক পরিবারের বিভিন্ন সদস্যদের ব্যস্ততা ছিল। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে ফেরার ব্যস্ততা শুরু হয়েছে। এই মুহূর্তে সবাই বাড়ি ফিরছে। তো সেই আমার গ্রাম, যোগাযোগ নেই বছর বছর ধরে। এই সেই গ্রাম, কত সুন্দর গ্রাম, সবার গ্রামে সবার কাছে খুবই প্রিয় হয়। তো একটু আপনার সঙ্গে কথা বলি। আমার শুনে হ্যাঁ, কি কথা বলবো? এমনি যে আমি এই মুহূর্তে এলাম বাড়িতে। বাড়িতে আমার একজন ভাবি আছেন, তিনি আমার মায়ের খুব কাছের লোক ছিলেন। আমাদের শৈশবে তার স্নেহে বড় হয়েছি। তো বাড়িতে প্রবেশ করার মুখেই তার দেখা পেলাম, এবং একটি গ্রামে ছোটবেলায় যেতাম। এই গ্রামের নাম ছিল পনোরা। ভাবি, আপনাদের বাড়িটা কি পনোরা ছিল? গ্রামের নাম পনোরা? না না না, গ্রামের নাম বারুর? বারেরা বারেরা। বারেরা? হ্যাঁ, আ- দক্ষিণ বারেরা। আপনারা কি বারেরা পড়ছেন? হ্যাঁ হ্যাঁ। তা আপনাদের বাড়িতে তো যেতাম। আচ্ছা, ওই আমার যে জেঠি ছিল, এই যে মানিক ভাইয়ের যে মা, হ্যাঁ, এবারে আমার বড় বোন। কিরকম বোন? আপন বোন। আপনারা দুজনকে আপন বোন ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, একই আপন। পরিবার। হ্যাঁ। এই জন্যই তো আমি তো ওই একবার গিয়ে আপনাকে ওখানে পেলাম। তো আপনার গেলাম জ্যাঠার সঙ্গে মেলায় গেলাম, মানিক ভাইয়ের সঙ্গে হ্যাঁ। গিয়ে আমি এইটার অর্থ বুঝে পাই না যে এক ঘর কিভাবে। হ্যাঁ, আমার বড় বোন, এবারে আমরা ভাই বোন সবার বড়, 7 ভাই বোনের বড়। আহা, এবারে আর এই যে তোমার মূল 1 বছর ধরে গেছে কি? আচ্ছা। এই সেই আমাদের ভিটার ঘর, এখানে আমরা কেউ থাকি না এখন আর। তো বেশ স্মৃতিবাহী এই জায়গা। এখানে অনেক গাছপালা ছিল এক সময়, কিন্তু এখন আর আমরা কেউ থাকি না।
حي على الفلاح আমাদের গ্রামে অনেকদিন পরে এলাম, এসে আমার গ্রামের একজন প্রতিবেশী, ওনার সঙ্গে দেখা হলো। আমাদের বাড়ির পাশে উনি জমিতে সার দেবেন, তো ঠিক সন্ধ্যা হয়ে এলো। এর মধ্যে সারের যে বিভিন্ন মিশ্রণ এটি উনি করছেন অত্যন্ত নিখুঁতভাবে, আমি দেখতে পাচ্ছি। তো ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আমি এই গ্রামের ছেলে, আপনি হয়তো আমাকে চিনবেন না, অনেক বছর আসা হয় না তো, বা যোগাযোগ না থাকার কারণে। কি নাম আপনার? আলমগীর। আলমগীর। আলমগীর ভাই, কি করেন আপনি? কৃষিকাজ করেন? জি। আপনাদের বাড়িটা কোনটা? আমার বাড়ি মজিদ মাস্টার বাড়ি। মজিব মাস্টার। জি। তো এই জমিগুলো তো আপনাদের তখন অনেক বড় বড় প্লট ছিল। এই ভাগ আমাদের শৈশবে এই ভাগ হওয়ার কারণ হলো যে ওই ছেলেরা বড় হয়েছে, ভিন্ন ভিন্ন হয়ে যার যার ভাগ বুঝে নিয়েছে, তাই তো? হ্যাঁ। জি। তো আপনি এখন দেখছি যে সার মেশাচ্ছেন। হ্যাঁ, এই সারটি এখানে ইউরিয়া আছে? ইউরিয়া দিছি না, ইউরিয়া দেননি? হ্যাঁ। পরে দেন। তাহলে এখানে কি কি সার আছে? আপনার আছে পটাশ আছে, দানা আছে, হ্যাঁ। আর আপনার ইয়ে আছে। এই এখন যেটা মেশাচ্ছেন সাদা, এটাকে কি বলে? এটা হলো 3 ফিট। আচ্ছা, আর ওই যে একটু কালো মতো, এটা কি? এটা এটা পটাশ? হলো আপনার কালোর মতন জানি, এটা মনে করেন ইয়া, এই মনে করেন দাউদের মধ্যে যেন না ধরি। হ্যাঁ হ্যাঁ, এই আর ওটা আছে আপনার মনে করেন ভিটামিন। একটু একটু লালচে যেটা, এটা 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 হলো আপনার ফুয়ার। পোকার। জি। পোকার জন্য অনেক এগুলো তো সার। হ্যাঁ। সার। এরপর আবার পোকায় ধরলে ফসলে কীটনাশক দিতে হয়। জি জি। তো অনেক মানে কীটনাশক, সার বা এই বিষাক্ত জিনিস দিয়ে ফসল উৎপাদন করতে হয়। তা তো ভাই হয় না। তাও হয় না। হ্যাঁ? না। পোকায় ধরে। হ্যাঁ। পোকায় ধরে, দাউদে ধরে, আবার মনে করেন মেঘে গাবলায় লয়ে দিকে। আগে কি এত পোকা ছিল নাকি এখনই পোকা অল বাড়ে? পোকা বেশি, পোকা ডাল তো বেশি। পোকা বেশি। পোকাটা এত বাড়ার কারণটা কি জানেন আলমগীর ভাই? ভাই এটা আসমানে ফাঁকটা দিলে আরো বেশি করে নামি। তাই? জি। তো ধরুন যে আমাদের যে পূর্বপুরুষ তারা তো আর এত সার, এত কীটনাশক ব্যবহার করতেন না। এখন তারা কি ভালো ফসল পেতেন? এইরকম একটা প্রশ্ন জাগে আর কি। আপনার কি মনে হয়? ভাই আগে প্রশ্ন, আগে জমিনে বালার ফসল বেশি। আগে ফসল হতো, হ্যাঁ? জি। কীটনাশক এবং সার ছাড়াই। হ্যাঁ। গোবর সার দিয়ে আগে আমরা ফসল করে হয়েছে। আগে আগে এই বাজারের সারের প্রয়োজনই ছিল না। না হ্যাঁ? না না না। তাহলে কি ভাই, অত্যন্ত একটা দারুণ একটা তথ্য দিলেন। তাহলে কি এখন মাটি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ। আবার আরেকটা মনে করেন গাছের পোকা জানি দেয়। হ্যাঁ। আরে গাছের লেগে কাজ দিলে আপনার ওষুধ দেয়। হ্যাঁ। এইটা আরো মাটিটা নষ্ট হয়। ওই ঘাসের জন্য, মানে ঘাস মজার জন্য, মজার জন্য। আগে তো আমরা নিরাইছি। হ্যাঁ, ঘাস নির্মূল করার জন্য আরেকটা ওষুধ দেন। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ওষুধে ঘাস নষ্ট হয় কিন্তু ফসল নষ্ট হয় না। ফসল নষ্ট। কিন্তু এতে মাটিটা বেশ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, ক্ষতিটা করি। কিন্তু উপায় নাই, কৃষক এখন এই ব্যবস্থায় যেতে বাধ্য হয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার দেখেন, আমাদের একটা ধারণা কি যে কৃষক, কিন্তু কৃষকের কাছে কত জ্ঞান, কৃষকের কাছে কত মানে জানার বিষয় আছে। কিন্তু একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে, এত যে কষ্ট করে কৃষি কাজটা করা হয়, হ্যাঁ, ভাই ফেডার লিগা। না কিন্তু এরপরে তো কৃষি যে ফসলগুলো ফলানো হয় বা অথবা অন্যান্য যেই পণ্যগুলোই হয়, এগুলো তো ন্যায্য দাম পাওয়া যায় না। না। হ্যাঁ। না। তো এই দেশের কি এই খারাপ অবস্থা? এই কৃষি বিভাগ, কৃষি মন্ত্রণালয় কি করে? আমি যেখানেই যাই কৃষকদের সঙ্গে কথা বললে তারা বলে মনে যে করেন আমরা আগে আসানছি হ্যাঁ 12টা করে, 13টা করে, আচ্ছা 16টা করে। হ্যাঁ, আর এই আসন রাখে 45 ইয়া করে। মানে সারেরও দাম বেশি বেড়েছে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, বেশি বেশি। মানে তাহলে কি দ্বিগুণ দাম বাইরে গেছে সারের? হ্যাঁ সারি। তাহলে এত খরচ করে, এত শ্রম দিয়ে এই জমিগুলো কি আপনার নিজের? নিজের। তো এত পরিশ্রম করলেন, পরিশ্রমের তো দামই নাই, না। তাই না? না। আপনি তো ধরেন কারোর জমিতে কাজ করলেও তো কেউ অনেক টাকা পায়। হ্যাঁ। তো এই এত সার, এত টাকা, এত খরচ, এত নিজের জমি এত পরিশ্রম ব্যয় করার পরে যা ফসল পাওয়া যায়, ফসলের মূল্য পাওয়া যায় না। না না। তাইলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কত গলদ। আপনি আবার আমাদের বিষয় করবেন, আমার একখানি খেতে এখন আমার এই মনে করেন 2200 ক্ষেতের মধ্যে হ্যাঁ, মোটামুটি ধান ভালো হয়েছে। আচ্ছা। আর একখানি ক্ষেতের মধ্যে আমার ধান, হুম। আমি না মনে করেন একখানি ক্ষেতের মধ্যে আমি 4 মণ ধানও পাইতাম না। হায় হায়, কেন পাবেন না 4 মণ এই ধান? মনে করেন একটা পোকায়, ওই পোকায়।
পোকো আছে মনে করেন আমরা একটা বৃষ্টি আইছিল কিছুদিন আগে হ্যাঁ, বৃষ্টি, বান্ধুবান। ওই যে ঘূর্ণিঝড়ের হ্যাঁ মতো। হ্যাঁ এই যে বাতাসটা আওয়ার পর একটা পাত্র একটা দেখা দেখি দিয়ে একটা জপনা লেগে গেল আহা, এরপরে মাঝে কেউ কয় কারেন্ট পোক কেউ কয় ইয়া হ্যাঁ, এই দিয়ে মনে করেন ওষুধ ধরে দিয়ে অল্প তো মনে করেন কিছু টিকি আনছি। হায় হায়। তো এই হলো অবস্থা, হ্যাঁ। জি অত্যন্ত দুঃখের ব্যাপার, আপনার সঙ্গে কথা বললাম, অনেক কিছু জানলাম, কিন্তু এখন শেষ প্রশ্নটা যেটা আমি এখন যাব, যে এই সারটা আপনি কি জমিতে দিবেন? এটা কি আলু চাষ না এই অন্য মনে কিছু? করেন আমি আলু লাগামু এটা আর নিয়ত গোলালু, করছিলাম গোলালু জি, লাগাবেন। গোলালু লাগামু এই গোলালু জমিতে আপনি এই সারটা দিবেন। জি। অনেক কষ্টের ব্যাপার, বুঝলেন? দেখুন যে আসলে অন দিয়া মনে করেন আল্লাহর রাস্তায় আমি লাগাইতাছি, আল্লাহ না দিলে তো কোনো করার নাই না, বুঝলি অন এটাই। আল্লাহর উপর ভরসা। কিন্তু এখন আমাদের দেশের মানে সরকারের কাছ থেকে আসলে আপনি বিশ্বাস করবেন নি, এই আমি 2 বস্তা সার আমি আনছি, হুম, 2 বস্তা সার আমি আনছি 2300 টাকা দিয়া, 2300 টাকা। 2300 টাকা। তো এখন ফসল কবে হবে? এখন তো আগে তো এরপরে টাকা আলুয়ে ওষুধে মিলিয়া 1 বস্তা আলু আনছি এটা লাগা, হুম, আর এই ওষুধে মিলিয়া আমরা মনে করেন 80 মিলিয়ে 5000 টাকা খরচ করতে হবে। কতটুকু জমিতে লাগাবেন? 12 শতক 12 শতকের জন্য 5,000 টাকা এখানেই খরচ। খরচ। এরপরে তো মনে করেন আবার আলু তোলা রাখছেন তো সময় আবার সময় 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 খালি খরচ তো আছে। আছে মনে করেন আজ পুয়ো কালকা পুয়ো হ্যাঁ। আবার কালকা পচার ওষুধ কালকে এইটা আবার পানি একটার পর খরচ তো আছে, একটার পর একটা তা আবার খরচ। চারুতে আছে। হ্যাঁ। তো ভাই আমার সময়টা কুদে রাখো হয় না। বুঝছি তো, আসলে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমাদের দেশের সরকার যদি কৃষককে আরো ভর্তুকি দিত, কারণ কৃষকে এত পরিশ্রম করার পরও তার ন্যায্য কোনো পাওনাই আসলে পায় না, অত্যন্ত দুঃখজনক। তো ভাইয়ের সঙ্গে কথা বললাম, আলমগীর ভাই ভালো থাকবেন। আপনার সঙ্গে একটু কথা বলে আমি যেটুকু জেনেছি বা জানতে পারলাম, এই তথ্যগুলো জানতে হলে, আপনার কাছ থেকে যেগুলো জানলাম, এই তথ্যগুলো বুঝতে হলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়, অথচ আপনারা কিন্তু অভিজ্ঞতা দিয়ে এই অর্জনগুলো করেছেন। আপনারা এই জমি চাষ করেন, সার মেশান, মাটির অবস্থা, মাটির স্বাস্থ্য, এই সমস্ত বিষয় মনে আপনাদের। করেন আমি লেখাপড়া করছি না, হ্যাঁ, আপনারা তো জানেন গ্রামের হ্যাঁ, মানুষ না, না, যাই লেখাপড়া হোক, করছি না। আপনি যে অভিজ্ঞতাটা আমার বার লগে বিশাল চলছি কিছু। দেখছি এমনি জি, আস দিছে ইয়া করছে এর লাগে আমি বার ইয়ালা জি, আল্লাহ জি। রাখছে, আল্লাহ না, তো আমার না, বাইরে না, লয়ে আছে গা। এই যে অভিজ্ঞতাটা এখন আমি আমি বলি, ধরুন যে এখন আমি লেখাপড়া করলাম 2 পাতা, কিন্তু আপনি যদি এখন আমার এই যে সারটা আপনি মিশালেন না, এটা যদি আপনি আমাকে দেন, আমি কিন্তু পারবো না। কেন পারবো না? এই বিদ্যাটা আমার নাই, এই অভিজ্ঞতাটা নাই। আপনাদের অনেক অভিজ্ঞতা, আপনাদের অনেক মানে শ্রমের অভিজ্ঞতা, কিন্তু দেখা গেল যে আপনাদের অভিজ্ঞতাটাকে মূল্যায়ন করা হয় না। তো যাক, আপনার সঙ্গে কথা বললাম, আপনি সময় দিলেন কাজ থামিয়ে, তো এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই সেই আমার গ্রাম, আমার পিছনে কি ভীষণ টান আমার। সেই গ্রাম, শৈশবের স্মৃতিবাহী জায়গাগুলো অনেক পরিবর্তন ঘটলেও কিভাবে অনেক বদলে যায়। সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যা, সূর্য ডুবে গিয়েছে অনেক সময়, অনেক আগে। এই অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছি নিজের বাড়ি থেকে বড় আপার বাড়ির দিকে। বেশ নীরবতা। আগে এখানে পাখির ঝাঁকের হই হুল্লোড় কোলাহল ছিল, এখন হয়তো বেশি পরিমাণে গাছ কাটার জন্য নেই। এখানে একটি কবরস্থান রয়েছে, এখানে অনেক বাঁশঝাড় ছিল আগে,
আর এই সেই গাছটি, এই গাছটি আমার শৈশব থেকেই আছে।